ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কন্টেন্ট, পদার্থের কঠিন অবস্থা, যা দ্বাদশ শ্রেণীর প্রথম ইউনিট। এখান থেকে পরীক্ষা আগত নম্বর বিভাজন কিছুটা এইরকম: 1+3=4, অর্থাৎ মোট 4 নাম্বার এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেক্ষেত্রে 1 নাম্বার হলো এমসিকিউ, আর বাকি 3 নাম্বার হতে পারে 2+1। তো এক্ষেত্রে সাধারণত গাণিতিক সমস্যাগুলি আসে। তো থিওরির একটা ব্যাকগ্রাউন্ড থাকে, গাণিতিক সমস্যার পাশাপাশি থিওরির যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের জানা দরকার, কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তো আমরা আমাদের চারপাশে যে সকল বস্তু বা পদার্থ দেখি, তা সাধারণত 3টে অবস্থায় অবস্থান করে, যা হলো কঠিন, তরল ও গ্যাসীয়। যেমন যদি আমরা জলের ক্ষেত্রে দেখি, জল যেটা হলো H2O এর তরল অবস্থা, এবং বাষ্প হলো তার গ্যাসীয় অবস্থা, আর বরফ হলো তার কঠিন অবস্থা। কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে অণু, পরমাণু বা আয়ন যে কণা দ্বারা গঠিত উপাদান কণিকা, তার মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সাধারণত এদের মধ্যে তাপীয় শক্তি ও আন্তরাণবিক আকর্ষণ বলের পার্থক্য দেখতে পাওয়া যায়। এছাড়াও কঠিন বস্তুর ক্ষেত্রে অণু, আয়ন বা পরমাণুর বিন্যাস একটা আলাদা কারণ, যা এটিকে সুসংহত, দৃঢ়, অসংনম্য এবং হাই মেল্টিং পয়েন্ট বিশিষ্ট করে থাকে। আমরা যদি কঠিন অবস্থায় পদার্থকে দেখি, তো দেখতে পাবো সাধারণত অণুগুলো একটা নির্দিষ্ট বিন্যাসে বিন্যস্ত আছে, এবং এই বিন্যাসটা অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়, যার কারণে এগুলি দৃঢ় এবং অসংনম্য, অর্থাৎ ইনকম্প্রেসিবল টাইপ হয়ে থাকে, যার কারণে কঠিন পদার্থের ঘনত্ব তরল ও গ্যাসীয় অপেক্ষা বেশি হয়। এছাড়াও কণাগুলি পরস্পরের খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্টভাবে আবদ্ধ থাকার কারণে এদের মধ্যে ফাঁকা স্থানের পরিমাণ খুব কম হয়, এবং এদের ছড়িয়ে পড়ার প্রবণতা কম হয়, যার কারণে এরা প্রবাহী ধর্ম দেখায় না, অর্থাৎ এরা তরল বা গ্যাসীয় পদার্থের মতো ছড়িয়ে পড়ে না। এদিকে তরল ও গ্যাসীয় অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি হয়, এদের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তরলের ক্ষেত্রে আকর্ষণ বল কিছুটা পরিমাণ দেখা যায়, বাষ্পীয় দশায় বা গ্যাসীয় দশায় আকর্ষণ বল অনেকটা কমে যায়, যা প্রায় নাইয়ের কাছাকাছি বলা চলে। তাই এরা কি করে না, সর্বত্র ছড়িয়ে পড়ে আর তরল গড়িয়ে চলে। এইগুলো এদের পার্থক্য। পাশাপাশি এদের উপাদান কণিকা, অর্থাৎ অণু, পরমাণু বা আয়নগুলির সাধারণত যে শক্তির আমরা কথা বললাম, যে তাপীয় শক্তি ও আন্তরাণবিক আকর্ষণ বল, এর বিভিন্নতার কারণেই যে কোনো পদার্থ কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হতে পারে। যদি আমরা কঠিন অবস্থায় দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এক্ষেত্রে অণুগুলোর গতিশক্তি নেই বললেই চলে। তার পরিবর্তে এখানে আছে অণুগুলোর কম্পন শক্তি, অর্থাৎ অণুগুলো নিজেদের সাম্যাবস্থানে অবস্থান করে ওপর নিচে কম্পিত হতে পারে, কিন্তু গতিশীল হতে পারে না। তাই কঠিন বস্তু ছড়িয়ে পড়ে না। কিন্তু যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তখন এই অণুগুলো ওপর নিচে কাঁপতে থাকে, এবং কম্পন শক্তি বেড়ে গেলে একটা সময় এরা কেলাস থেকে ভেঙে বেরিয়ে আসে এবং তরলে রূপান্তরিত হয়। তারপর যদি আরও উষ্ণতা বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে তরল অবস্থার অণুগুলো এবার গতিশক্তি লাভ করে তরল পৃষ্ঠ থেকে বাষ্পীয়, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে যেতে শুরু করে এবং গ্যাসীয় অবস্থা প্রাপ্ত করে। আমরা যেটা বললাম, পূর্বে যেটা আলোচনা করলাম, যে পদার্থের 3টি অবস্থার কারণ,
প্রধানত পদার্থের সাংগঠনিক কণা, পরমাণু, অণু বা আয়নের তাপীয় শক্তি এবং কণাগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি উষ্ণতা বৃদ্ধি করি সেক্ষেত্রে কণাগুলির তাপীয় শক্তি বৃদ্ধি পায়। এখন তাপীয় শক্তি বৃদ্ধি পেলে কণাগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়ার পর তারা পরস্পর ছড়িয়ে পড়বে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বের বৃদ্ধি ঘটবে। ফলে তারা কঠিন থেকে তরল ও তরল থেকে গ্যাসীয় অবস্থা প্রাপ্ত করবে। এরপর আসছি কণাগুলির আন্তঃআণবিক আকর্ষণ বল। যদি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে। আন্তঃআণবিক আকর্ষণ বল উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পাবে, ফলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে। এরপরে আসছি কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কঠিন পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যা তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনায় অনেকটাই আলাদা। প্রথমে আমরা যদি দেখি এই কেলাসটাকে দেখি, এক্ষেত্রে দেখো এর একটা আলাদা বিন্যাস আছে। যেমন এক্ষেত্রে এই সবুজ বলগুলি একটি রেখা বরাবর পরপর সজ্জিত আছে। তো এই বিন্যাস একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, ফলে এইগুলি অসংলগ্ন এবং দৃঢ় প্রকৃতির হয়ে থাকে। পাশাপাশি এর কারণেই এগুলোর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বা আকৃতি থাকে। পাশাপাশি কঠিন একটা নির্দিষ্ট আয়তন আছে এবং কঠিন পদার্থকে সাধারণত তার নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক দ্বারাও নির্দেশ করা যায়। কারণ কঠিনের এই কেলাসগুলি নির্দিষ্ট বিন্যাস থাকার কারণে এদেরকে ভাঙতে নির্দিষ্ট পরিমাণ এনার্জি লাগে, তাই এদের ক্ষেত্রে নির্দিষ্ট গলনাঙ্ক দেখা যায়। গলনাঙ্ক হলো সেই উষ্ণতা যেই উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় এবং যতক্ষণ পর্যন্ত না এই পরিবর্তন সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত এই উষ্ণতা স্থির থাকে। অর্থাৎ গলনাঙ্ক একটি নির্দিষ্ট উষ্ণতা বলা যেতে পারে। পাশাপাশি দেখা যায় যদি তাপমাত্রা বৃদ্ধি ঘটানো হয় সেক্ষেত্রে কঠিন পদার্থের আয়তনে সেরূপ কোনো পরিবর্তন হয় না। এই পরিবর্তনের মান 0.01% মাত্র। পাশাপাশি চাপ বৃদ্ধির ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো কঠিন পদার্থের উপর আমরা চাপ বৃদ্ধি করি সেক্ষেত্রে কোনো চাপ বৃদ্ধির কোনো প্রভাব পড়ে না, কারণ এরা অসংলগ্ন প্রকৃতির, অর্থাৎ চাপ প্রয়োগে এদের আয়তনে কোনোরূপ পরিবর্তন হয় না। এরপরে আসছি বাষ্পায়ন। যেহেতু কঠিন পদার্থের কণাগুলি কোনোরূপ গতিশক্তি না থাকে না, তাই এরা কেলাস ত্যাগ করে হঠাৎ বাইরে যাওয়ার প্রবণতা দেখায় না, তাই এদের বাষ্পায়নের হার নেই বললেই চলে। তবে একমাত্র ব্যতিক্রম হলো ঊর্ধ্বপাতন, কারণ ঊর্ধ্বপাতনে কঠিন থেকে পদার্থের কণাগুলি কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীয় অবস্থায় গমন করে। এরপরে আসছি ক্রিয়াশীল বল, যেটা পূর্বেই আলোচনা করলাম যে এদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা অনেকটা বেশি হয়। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেকটা বেশি হয় তরল এবং গ্যাসীয় পদার্থের তুলনায়, যার কারণে এদের কোনোরূপ প্রবাহমানতা নেই। আন্তঃআণবিক দূরত্ব। কঠিন পদার্থের মধ্যে কণাগুলির আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ খুবই কম হয়। আণবিক গতি। কণাগুলির মধ্যে গতি দেখা যায় না, কেবলমাত্র কণাগুলি নিজেদের অবস্থানে আবদ্ধ থেকে সাম্যাবস্থায় কম্পিত হতে পারে, অর্থাৎ এদের কম্পনজনিত শক্তি বর্তমান। কণাগুলি উচ্চ ঘনত্ব সম্পন্ন হয়, কারণ একক আয়তনের মধ্যে প্রচুর সংখ্যক কণা অবস্থান করে এবং শূন্য স্থান নেই বললেই চলে, তাই এগুলি উচ্চ ঘনত্ব সম্পন্ন হয়। ব্যাপনের হার। কণাগুলির গতিশক্তি না থাকার কারণে এরা ব্যাপিত হয় না। এরপরে আসছি রিলেটেড কিছু প্রশ্ন, যেমন কঠিন পদার্থ দৃঢ় ও অসংলগ্ন প্রকৃতির হয় কেন, কঠিন পদার্থ উচ্চ গলনাঙ্ক যুক্ত হয় কেন এবং কঠিন পদার্থ উচ্চ ঘনত্ব যুক্ত হয় কেন। এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো পুনরায় এগুলো নিয়ে আলোচনা আমরা পরে করব।
এরপরে আসছি কঠিন পদার্থ কয় প্রকার। কঠিন পদার্থ দুই প্রকার, একটা হলো কেলাসাকার কঠিন আর একটা অনিয়তাকার কঠিন। কেলাসাকার কঠিনের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো এক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন যদি আমরা দেখি এই বরাবর এক্ষেত্রে কণাগুলির একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস বর্তমান। আবার নিচের লাইনটিতেও একই রকম, এটি একটি একমাত্রিক কেলাস বলা যেতে পারে। তো একমাত্রিক কেলাসে এই ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, যেক্ষেত্রে কণাগুলির একটি গঠনকারী যে কণাগুলি অণু, পরমাণু বা আয়ন একটি সুনির্দিষ্ট ও শৃঙ্খলভাবে বিন্যস্ত আছে এবং এই বিন্যাসের এই শৃঙ্খলটা বহুদূর পর্যন্ত বিস্তৃত আছে। অপরদিকে অনিয়তাকার কঠিন এই কণাগুলি কোনরূপ সেরূপ বিন্যাস দেখা যায় না এবং এই কণাগুলি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ এক্ষেত্রে অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে নির্দিষ্ট কোনো পর্যায়ক্রমিক সুশৃঙ্খল বিন্যাস নেই, যদিও থেকে থাকে সেক্ষেত্রে বিন্যাসটি খুব স্বল্প দূরত্ব বিশিষ্ট হয়ে থাকে। এরপরে আসছি কঠিনের দুই প্রকারভেদের পার্থক্য। কেলাসাকার কঠিন কাকে বলবো না, নির্দিষ্ট গলনাঙ্ক বিশিষ্ট যেসব কঠিন পদার্থের কণাগুলি অণু, পরমাণু বা আয়ন হতে পারে, যারা সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, সেই কঠিন পদার্থকে বলা হবে কেলাসাকার কঠিন। অপরদিকে যেসব কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও গলনাঙ্ক বিশিষ্ট নয় এমন কঠিন পদার্থের কণাগুলি অণু, পরমাণু বা আয়ন সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে না এবং থাকলেও এই শৃঙ্খল সাধারণত বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে না, এই কঠিন পদার্থকে অনিয়তাকার কঠিন বলা হবে। এবার আসছি গলনাঙ্ক কেলাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট, কিন্তু অনিয়তাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। আবার গলনের লিনতাপ নির্দিষ্ট কঠিন পদার্থের ক্ষেত্রে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে গলনের লিনতাপ নির্দিষ্ট হয়। অপরদিকে অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে গলনের লিনতাপ নির্দিষ্ট নয়। আবার কেলাসাকার কঠিন অসংনম্য প্রকৃতির, অনিয়তাকার কঠিন সংনম্য হয়ে থাকে, তবে খুব কম ক্ষেত্রেই অসংনম্য প্রকৃতির দেখা যায়। এরপর আসছি সমসারক ধর্ম বা সমদৈশিকতা। কঠিন কেলাসাকার পদার্থগুলি অসমসারক বা অসমদৈশিক হতে পারে। অপরদিকে অনিয়তাকার কঠিনগুলি সমসারক বা সমদৈশিক বা আইসোট্রপিক প্রকৃতির। কেলাসাকার কঠিনগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকারের হয়ে থাকে, অপরদিকে অনিয়তাকার কঠিনগুলি নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। কেলাসাকার কঠিন পদার্থ সর্বদা নিয়মিত পর্যায়ক্রমিক বিন্যাস বিশিষ্ট হয়ে থাকে, অপরদিকে অনিয়তাকার কঠিন পদার্থগুলি কখনো কখনো নিয়মিত পর্যায়ক্রমিক বিন্যাস বিশিষ্ট হয়। কেলাসাকার কঠিন পদার্থগুলিকে প্রকৃত কঠিন রূপে বিবেচনা করা হয়, অর্থাৎ কঠিন পদার্থ বলতে প্রকৃতপক্ষে কেলাসাকার কঠিনকেই বোঝানো হয়। অপরদিকে অনিয়তাকার কঠিন পদার্থ সমূহকে তরল ও কঠিনের মধ্যবর্তী দশা হিসেবে বিবেচনা করা হয় এবং অনেক সময় একে অতি শীতলীকৃত সান্দ্র তরল বা ছদ্ম কঠিন পদার্থ বলা হয়ে থাকে। কেলাসাকার কঠিনের উদাহরণগুলি হলো NaCl, কোয়ার্জ, সিরক, কপার, ইউরিয়া, পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি। অপরদিকে অনিয়তাকার কঠিনের উদাহরণ হলো কাঁচ, রাবার, প্লাস্টিক প্রভৃতি, কারণ এদের মধ্যে নির্দিষ্ট কোনো বিন্যাস বা শৃঙ্খল বিশিষ্ট গঠন দেখা যায় না। এরপর আসছি কেলাসাকার কঠিনের একটি ধর্ম অসমসারক ধর্ম বা অ্যানাইসোট্রপিক। আমরা যদি কেলাসাকার কঠিনের কিছু ভৌত ধর্ম পরিমাপ করি, যেমন তড়িৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, প্রতিসরাঙ্ক, বৈদ্যুতিক রোধ এবং তাপীয় প্রসারণ প্রভৃতি, তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো এই ধর্মগুলি পদার্থের বিভিন্ন দিকে বিভিন্ন হয়। যেমন অভ্রের ঘাত সহনশীলতা আমরা যদি দেখি, এক্ষেত্রে দেখব অভ্রের ঘাত সহনশীলতা উল্লম্ব দিকে বেশি হয়, অনুভূমিক দিকে তা ভঙ্গুর হয়, অর্থাৎ দিক অনুযায়ী ধর্মের পরিবর্তন ঘটছে। এটাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে গেলে আমরা এই চিত্রটা আমরা ধরে নিচ্ছি। এক্ষেত্রে এই বরাবর যদি আমরা সরেখা কল্পনা করি, তখন দেখব এই দিকে এক ধরনের কণা এবং এদিকে আরেক ধরনের কণা অবস্থান করছে। আর এই বরাবর একটা রেখা কল্পনা করলে দেখব এর
দুই দিকে অল্টারনেটিভ দুটি কণা অবস্থান করছে। ফলে এক্ষেত্রে যা আমরা দেখব যে কণার এক্ষেত্রে ধর্ম এক প্রকার হবে, আর পূর্বের ক্ষেত্রে অর্থাৎ লম্ব বরাবর আরেক প্রকার হবে। এই গেল হচ্ছে আমাদের অসমসারক প্রকৃতি বা অসমসারক ধর্ম। এরপরে আসছি অনিয়তাকার ক্লাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদেরকে জানতে হবে। কেলাসাকার কঠিনের পাশাপাশি অনিয়তাকার কঠিনও বেশ কিছু ধর্ম আমাদেরকে দেখায়, যেগুলো আমাদের জানা প্রয়োজন, বা এর গঠন কী রূপ হয়ে থাকে তাও আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আমরা একটা অনিয়তাকার ক্লাসের কঠিন নিয়েছি। এক্ষেত্রে যদি আমরা দেখি তো দেখব যে এই বরাবর একটা নির্দিষ্ট বিন্যাস আছে, অপরদিকে এই বরাবর একটা বিন্যাস আছে, অর্থাৎ এটা একটা স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট শৃঙ্খল। কিন্তু যদি ওপরের ক্লাসটা আমরা দেখি, এক্ষেত্রে এই বরাবর শৃঙ্খল ব্রেক করে গেছে, অর্থাৎ এটা পর্যায়ক্রমিক বিন্যাস নয়। আবার এক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট একটা পর্যায়ক্রমিক বিন্যাস দেখা যাচ্ছে, এক্ষেত্রেও তাই, অর্থাৎ এক্ষেত্রে বিন্যাস যদিও দেখা যায় তা স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট। অ্যাকচুয়াল কাঁচ হলো এমন একটা অনিয়তাকার পদার্থের উদাহরণ যাকে আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন তাপকে আমরা যদি কাঁচকে তরল থেকে যখন কঠিনে আমরা পরিবর্তিত করি এবং তাকে বিভিন্ন বস্তু সামগ্রীতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়, তখন তাকে পর্যায়ক্রমিকভাবে উত্তপ্ত ও ঠান্ডা করা হয়। এর কারণ হলো একটাই, যদি কোনো রকমভাবে কাঁচের মতো অনিয়তাকার পদার্থগুলিকে দ্রুত ঠান্ডা করা হয়, সেক্ষেত্রে কাঁচের অণুগুলি ভেঙে যেতে পারে। অর্থাৎ এই যে অণু না, এই যে পর্যায়ক্রমিক বিন্যাস, এগুলো ভেঙে যেতে পারে। ভেঙে গিয়ে কি হতে পারে না, ভেঙে গিয়ে এরা ছোট ছোট শৃঙ্খল বিশিষ্ট বিন্যাস তৈরি করে। এইগুলোকে বলা হয় ক্রিস্টালাইট। অর্থাৎ বহু কেলাসাকার পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কেলাসের সমন্বয়ে গঠিত হয়, সেই কেলাসগুলিকে ক্রিস্টালাইট বলা হয়। অর্থাৎ এই ছোট ছোট বিন্যাসগুলিকে বলা হবে ক্রিস্টালাইট। এখন প্রশ্ন হচ্ছে, বহু কেলাসাকার পদার্থ কি? না, বহু কেলাসাকার পদার্থ বলতে এই যে একাধিক আকার বিশিষ্ট কেলাসের সমন্বয়ে গঠিত পদার্থ, একেই বলা হয় বহু কেলাসাকার বা পলিক্রিস্টালাইন পদার্থ। অর্থাৎ প্রকৃতিতে আমরা যে সমস্ত প্রতিদিনের জীবনে যে সমস্ত অনিয়তাকার পদার্থ ব্যবহার করি, তার ম্যাক্সিমামটাই হলো পলিক্রিস্টালাইন। যেমন হচ্ছে আমাদের বহু ব্যবহৃত ট্যালকম পাউডার, যা হচ্ছে বহু কেলাসাকার বা পলিক্রিস্টালাইন, এবং এদের এই ছোট ছোট কণাগুলিকে আমরা বলবো ক্রিস্টালাইট। এছাড়াও প্রকৃতিতে আরেকটি বড় আমাদের বৃহৎ পরিমাণে ব্যবহৃত হয় সিলিকা, যা হচ্ছে সিলিকার একটি নিয়তাকার রূপভেদ বা বিন্যাস হলো কোয়ার্জ, এবং এটি একটি কেলাসিত রূপ। অপরদিকে সিলিকা অর্থে এটা একটি অনিয়তাকার পদার্থ। অর্থাৎ সিলিকা যদি হয় সেটা হচ্ছে অনিয়তাকার পদার্থ, এবং সিলিকা যদি পর্যায়ক্রমিক বিন্যাসের মধ্যে পর্যায়ক্রমিক বিন্যাসে আবদ্ধ হয়, সেক্ষেত্রে তা কোয়ার্জ উৎপন্ন করবে। এরপরে আসছি একটি আমাদের চারপাশে যা আমরা পর্যবেক্ষণ করি এমনই কিছু ঘটনা। যেমন যদি আমরা কাঁচের দেওয়াল, কোনো পুরানো কাঁচের জানালা আমরা যদি পর্যবেক্ষণ করি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কাঁচের জানালাগুলি বা কাঁচের জানালার যে সার্সিগুলি, সেগুলি ঘোলাটে হয়ে গেছে। এর কারণ কি? না, সূর্যের তাপে কাঁচের মধ্যে পর্যায়ক্রমে গলন এবং কঠিনীভবন দেখা যায়। অর্থাৎ কাঁচ এক্ষেত্রে একটি তরলের মতো আচরণ করে,
সূর্যের তাপে তা কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় কিছুটা অংশ, পুরোটা না হলেও কিছুটা অংশ হয়ে থাকে, অর্থাৎ যা পরবর্তী ক্ষেত্রে পুনরায় কঠিনে রূপান্তরিত হয়। এখন কঠিনে রূপান্তরিত হতে গেলে কিছু কিছু কণা কেলাসিত হয় এবং কিছুটা কেলাসিত না হয়ে অনেতাকার রূপে অবস্থান করে, যার কারণে এক্ষেত্রে ঘোলাটে অবস্থা দেখা যায়। আবার দেখা যায় যে দীর্ঘদিন থাকা পড়ে থাকা একটা কাঁচের সার্সিটের উপরের অংশ পাতলা হয় এবং নিচের অংশের পুরুত্ব বা হচ্ছে বেধটা বেড়ে যায়। এর একটাই কারণ যে এক্ষেত্রে মনে করা হয় কাঁচ হলো একটি কঠিন ও তরলের মধ্যবর্তী দশা। অনেক সময় একে বলা হয় সুপার কুলড লিকুইড, অর্থাৎ এরা কঠিন অবস্থা থাকলেও এদের মধ্যে তরলের মতো প্রবাহমানতা বা প্রবাহীধর্মী দেখা যায়, অর্থাৎ এরা তরলের মতো প্রবাহিত হতে পারে। এখন যদি এই কাঁচের জানালাগুলির মধ্যে তরল দশা বর্তমান থাকে, সেক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ বল এই কণাগুলিকে নিচের দিকে টানতে শুরু করে, ফলে এই কণাগুলি ক্রমশ নিচের দিকে এসে জমা হতে শুরু করে এবং কাঁচের জানালার বৃদ্ধি ঘটিয়ে থাকে। কেলাসাকার কঠিনের পাশাপাশি অনিয়তাকার কঠিনও বেশ কিছু ধর্ম আমাদেরকে দেখায়, যেগুলো আমাদের জানা প্রয়োজন, বা এর গঠন কী রূপ হয়ে থাকে তাও আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আমরা একটা অনিয়তাকার কেলাসের কঠিন নিয়েছি। এক্ষেত্রে যদি আমরা দেখি তো দেখব যে এই বরাবর একটা নির্দিষ্ট বিন্যাস আছে, অপরদিকে এই বরাবর একটা বিন্যাস আছে, অর্থাৎ এটা একটা স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট শৃঙ্খল। কিন্তু যদি ওপরের ক্লাসটা আমরা দেখি, এক্ষেত্রে এই বরাবর শৃঙ্খল ব্রেক করে গেছে, অর্থাৎ এটা পর্যায়ক্রমিক বিন্যাস নয়। আবার এক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট একটা পর্যায়ক্রমিক বিন্যাস দেখা যাচ্ছে, এক্ষেত্রেও তাই, অর্থাৎ এক্ষেত্রে বিন্যাস যদিও দেখা যায় তা স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট। অ্যাকচুয়াল কাঁচ হলো এমন একটা অনিয়তাকার পদার্থের উদাহরণ যাকে আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন তাপকে আমরা যদি কাঁচকে তরল থেকে যখন কঠিনে আমরা পরিবর্তিত করি এবং তাকে বিভিন্ন বস্তু সামগ্রীতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়, তখন তাকে পর্যায়ক্রমিকভাবে উত্তপ্ত ও ঠান্ডা করা হয়। এর কারণ হলো একটাই, যদি কোনো রকমভাবে কাঁচের মতো অনিয়তাকার পদার্থগুলিকে দ্রুত ঠান্ডা করা। এরপরে আমরা আসছি কঠিন পদার্থের শ্রেণীবিভাগ। কঠিন পদার্থ সাধারণত দুই প্রকার, অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন সলিড অর্থে কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ চার প্রকার: কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড, মেটালিক সলিডস, আয়নিক সলিড, আর হচ্ছে মলিকুলার সলিডস। এখন কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক যেটা আছে বা সমযোজী কঠিন পদার্থ, তা দুই প্রকার, 2 ডাইমেনশনাল আর হচ্ছে 3 ডাইমেনশনাল। অপরদিকে মলিকুলার সলিডস বা আণবিক কঠিন পদার্থ তিন প্রকার, পোলার, নন পোলার ও হাইড্রোজেন বন্ডেড সলিডস। এরপরে আমরা বিস্তারিতভাবে এগুলি আলোচনা করছি। প্রথমে আসছি আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। আণবিক কেলাসাকার কঠিন পদার্থ তিন প্রকার: অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। আমরা যদি দেখি অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ, তা হলো কঠিন H2, কঠিন O2, কঠিন Cl2, কঠিন CH4, অর্থাৎ যাদের মধ্যে কোনো রূপ ধ্রুবীয়তা বা ডাইপোল মুভমেন্ট বর্তমান নেই। অপরদিকে অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ হলো কঠিন SO2, কঠিন CO2, এইগুলো ধ্রুবীয় প্রকৃতির হয়ে থাকে। অপরদিকে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন হচ্ছে বরফ, এগুলো একটা নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক আছে। অর্থাৎ যদি ডাইপোল মোমেন্টের তুলনা আমরা করি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব অধ্রুবীয় কঠিন কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এটা অধ্রুবীয়, ধ্রুবীয়র ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান পাওয়া যাবে, তাই এটা ধ্রুবীয়, এবং হাইড্রোজেন বন্ধন গঠিত হলেও সেক্ষেত্রে এটা ধ্রুবীয় হবে। অর্থাৎ এবার ধ্রুবীয়তার পরিমাপ হলো
দ্বিমেরু ভ্রামকের দ্বারা। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান 0 হবে। অপরদিকে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান একটা নির্দিষ্ট থাকবে। একই রকমভাবে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রেও দ্বিমেরু ভ্রামকের মান একটা পাওয়া যাবে। এরপরে আসছি প্রকৃতি। তো এগুলো কম বেশি সবকটাই নরম প্রকৃতির হবে। নরম এবং তড়িতের কুপরিবাহী এবং নিম্ন গলনাঙ্কযুক্ত। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে অবশ্য একটি তরল বা কঠিন দুটো রূপে অবস্থান করতে পারে। এরপরে আসছি আয়নীয় কঠিন পদার্থ। আয়নীয় কঠিন পদার্থের অর্থে উদাহরণটা প্রথমে আমরা দিলে এটা আরো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো। এর উদাহরণ হচ্ছে NaCl, KCl, ZnS, K2SO4, Na2SO4। এখন আমরা NaCl বা সাধারণ খাদ্য লবণ আমাদের ঘরে আমরা দেখে থাকি। এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? যেমন যদি আমরা কোনো জলে লবণ মিশিয়ে আমরা তার তড়িৎ পরিবাহিতা পরিমাপ করি, তাহলে সেক্ষেত্রে এটা তড়িতের সুপরিবাহী। এছাড়াও এটি একটি আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ হওয়ার কারণে এদের মধ্যে কুলম্বীয় বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল থাকবে। এরা শক্ত এবং পাশাপাশি ভঙ্গুরও হয় এবং কম উদ্দায়ী। যেহেতু এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাই এগুলো কম উদ্দায়ী। পাশাপাশি এরা পোলার দ্রাবক, যেমন জলে দ্রাব্য। গলনাঙ্ক তড়িৎযোজী হওয়ার কারণে এদের গলনাঙ্ক অপেক্ষিত অনেক বেশি হয় এবং গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে এরা তড়িৎ পরিবহন করতে পারে। এরপরে আসছে সমযোজী কেলাস। এখন সমযোজী কেলাসের উদাহরণ আমরা যদি দেখি, সেক্ষেত্রে হীরক, গ্রাফাইট, কার্বোরান্ডাম প্রভৃতি। আমরা গ্রাফাইটের ক্ষেত্রে দেখেছি একটা ষড়যোজী। গ্রাফাইটের উপরে যে চিত্র আছে এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটে এরকম দুটি সিট পরপর আছে। এক্ষেত্রে আমরা দুটি সিট দেখিয়েছি, কিন্তু এরকম একাধিক সিট পরপর পাশাপাশি উপর নিচে অবস্থান করে। এদের মধ্যে হেক্সাগোনাল কার্বনের রিং বা অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, অর্থাৎ এদের বিন্যাস সুশৃঙ্খল। একই রকমভাবে হীরকের ক্ষেত্রে একটি কার্বন পরমাণু, এই যে কালো ডটগুলো দেখা যাচ্ছে, এগুলি কার্বন পরমাণু। একটি কার্বন পরমাণুকে কেন্দ্র করে চতুস্তলকীয়ভাবে 4টি কার্বন পরমাণু অবস্থান করে। আবার নিচের দিকটা যদি আমরা দেখি, তো এক্ষেত্রেও দেখতে পাবো, এক্ষেত্রেও এটা উপরের কার্বন পরমাণু, তার পাশাপাশি এক্ষেত্রে এইটাকে কেন্দ্র করে চারদিকে 4টি কার্বন পরমাণু অবস্থান করছে। এইভাবে একটা শৃঙ্খল তৈরি হয়। তো সমযোজী কেলাসের ক্ষেত্রে যা দেখছি আমরা, যে এগুলি বেশিরভাগই অধাতব কণা দিয়ে তৈরি এবং অধাতব কণাগুলি পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত এবং সমযোজী বন্ধনে গঠনকারী কণাগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সমযোজী বন্ধন দ্বারা গঠিত হওয়ার কারণে এরা অতিকায় অণু গঠন করে এবং এই বন্ধনগুলির একটা নির্দিষ্ট অভিমুখ বিশিষ্ট হয়। পাশাপাশি এই কেলাসগুলি শক্ত, ভঙ্গুর এবং তাপ ও তড়িতের কুপরিবাহী হয়ে থাকে। এদের গলনাঙ্ক এবং গলনের যে লিন তাপ তা খুবই উচ্চমানের হয়। এরপরে আসছি ধাতব কঠিন পদার্থ। আমরা ধাতব কঠিন পদার্থের গঠন সম্পর্কে আমরা পূর্বেও জেনে এসেছি। এদেরকে ব্যাখ্যা করার জন্য ইলেকট্রন সি মডেল বা হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল বা গতিশীল ইলেকট্রন সমুদ্রের মধ্যে ধনাত্মক আধানের মডেল দ্বারা এটা ব্যাখ্যা করা হয়। এক্ষেত্রে আমরা যদি দেখব যে এক্ষেত্রে ধনাত্মক আধান এখানে রয়েছে এবং এর চারিদিকে ইলেকট্রনের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইলেকট্রন অবস্থান করছে, অর্থাৎ এগুলো সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মতো পজিটিভ বা ধনাত্মক আধানগুলো রয়েছে এবং এটা সমুদ্রের জলের মতো ইলেকট্রন বিস্তৃত হয়ে আছে। এটি হলো ইলেকট্রন সি মডেল। ধাতব কঠিন পদার্থগুলো এই ধাতব বন্ধনের কারণে তীব্র তাড়িতিক আকর্ষণ বল দ্বারা বা ধাতব বন্ধন দ্বারা যুক্ত থাকে, ফলে এদের গলনাঙ্ক উচ্চমানের হয়ে থাকে। পাশাপাশি এরা নরম বা শক্ত উভয়ই হতে পারে, নির্ভর করে ধাতব বন্ধন শক্তির উপর। এরা তাপ ও তড়িতের সুপরিবাহী হয়
ঘাতসহ, তবে সব ক্ষেত্রে ঘাতসহ নাও হতে পারে, এবং নমনীয়। এদেরকে আকার ইচ্ছামতো অনেক ক্ষেত্রে রূপ দেওয়া যায়। পাশাপাশি এদের গলন এনথালপির মানটা মাঝারি মানের হয়, তবে কোনো ক্ষেত্রে উচ্চমানেরও দেখা যেতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কপার, ব্রোঞ্জ প্রভৃতি কঠিন পদার্থ। সবাইকে